এদিক ওদিক দিয়ে শোনার পর কিন্তু অনেকেই ভাবো যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে, কিন্তু অনেকেই আছো যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দাও অলরেডি, কিন্তু তারা এইটুকু জানে না যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে কোন কোন জিনিসগুলি আমাদের দেখা উচিত। যদি আমরা সেই জিনিসগুলি না দেখি তাহলে কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টেও কিন্তু হতে পারে লস। হ্যালো, দিস ইজ দিবেন্দু গায়ন এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিউচুয়াল ফান্ড সিরিজ। তো আজকের সিরিজে জানবো আমরা সেই সব খুঁটিনাটি যেগুলো একজন বিগিনারদের মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার আগে জানা উচিত। সবার ফার্স্টে যে টপিকটা দিয়ে আমি স্টার্ট করবো সেটা হচ্ছে রিস্ক। কেন আমি সবার আগে রিস্ক দিয়ে চুজ করলাম? কারণ অনেকেই বলবে তোমার সবার আগে গোল চুজ করা উচিত, কারণ গোল যদি সঠিক হয় তাহলে তোমার রাস্তা ঠিক হবে। ভাই, আমি ওই রাস্তাতে যাবোই না। কেন যাবো না আমি বলছি। কারণ যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন যে আমার গোল কি, আমি যদি আপনাকে বলি যে 10 বছর পরে আমার ডিম্যাট অ্যাকাউন্টে 50 কোটি টাকার পোর্টফোলিও, ইজ দিস পসিবল? মানে মাসে 2000 টাকা 5000 টাকা ইনভেস্ট করে 10 বছর পরে এসআইপি করে আমি 50 কোটি টাকার মালিক হতে পারবো? জীবনে পারবো না। হ্যাঁ, আপনি 1 কোটি টাকার মালিক হতে পারবেন 2000 টাকা 5000 টাকা এসআইপি করে আফটার 15 ইয়ার্স or 20 ইয়ার্স লেটার। বাট 10 বছর পরে 50 কোটি টাকার মালিক নয়। তাই সবার আগে আমি রিস্ক ফ্যাক্টরটা নেব। কারণ কেন? আমি মনে করি যে ওয়েস্ট বেঙ্গলে খুব কম সংখ্যক মানুষ আছে যারা কিন্তু 10,000 টাকার ওপরে এসআইপি করতে পারে মান্থলি, কিন্তু এমন বেশিরভাগ মানুষ আছে যাদের ইনকামই হচ্ছে 15,000 টাকার নিচে বা 20,000 টাকার নিচে। তো আমি একদম বেসিক্যালি একদম মানে যেটা হার্ড ট্রুথ সেইটাই বলবো যে কীভাবে একটা সাধারণ মানুষ মিউচুয়াল ফান্ড চুজ করতে পারে তার রিস্ক টলারেন্স হিসাবে। সবার ফার্স্টে যে টপিকটা সেটা হচ্ছে রিস্ক। কেন রিস্ক? সবার আগে ডিসাইড করতে হবে যে আমার মায়না কত। হলো যে সাপোজ আমি ধরে নিলাম, আমি অ্যাভারেজ ধরে নিলাম আমার মায়না 20,000, 20,000 টাকা আমার মাসের মায়না। তো আমাকে কি করতে হবে যে সবাই তো আর ব্যাচেলার হয় না, অনেকের বাড়িতে অনেক সমস্যা থাকে, অনেক প্রবলেমস থাকে, ঠিক আছে? তো আমি ধরে নিলাম আমার মাসে অন্তত আমি 20,000 টাকা 10% বা 20% আমি ইনভেস্ট করবো। তো 20% যদি আমি আমার ইনকামের ইনভেস্ট করতে চাই তাহলে হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা এবার আমি ইনভেস্ট করবো। এবার হচ্ছে রিস্ক। কোথায় রিস্ক? কারণ আমার কাছে অত নলেজ নেই যে আমি 4,000 টাকা একটা ফান্ডে আমি ইনভেস্ট করতে পারবো। সেই জায়গাটাতে আসবে রিস্ক, মানে ডাইভার্সিফিকেশন। আপনাকে কি করতে হবে? ডাইভার্সিফাই করতে হবে। এবার দেখুন, মিউচুয়াল ফান্ড কিন্তু অনেক রকম মিউচুয়াল ফান্ড হয়। আপনি লার্জ ক্যাপে করতে পারেন, মিড ক্যাপে করতে পারেন, স্মল ক্যাপ করতে পারেন, ডেট ফান্ডে করতে পারেন, ইএলএসএস ফান্ডে করতে পারেন। দের ইজ লট অফ মিউচুয়াল ফান্ড ইউ ক্যান ইনভেস্ট। বাট এইবার যদি আপনি 4,000 টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে হার্ডলি 2 থেকে 3টে ফান্ড আপনাকে চুজ করতে হবে। তাও কি আপনাকে যেটাতে সব থেকে বেশি রিস্ক সেটাতে বেশি অ্যামাউন্টটা ওই 4,000 টাকার মধ্যে আপনাকে ডিভাইডেড করতে হবে কত পার্সেন্ট অনুযায়ী আপনি ওখানে ইনভেস্ট করবেন। ধরুন 4,000 টাকার মধ্যে 2,000 টাকা আপনি স্মল ক্যাপ করলেন, 1,000 টাকা লার্জ ক্যাপ করলেন এবং 1,000 টাকা মিড ক্যাপে করলেন। তাহলে কি হবে? আপনার যে রিস্ক টলারেন্সটা হয়তো একটু হাই থাকবে। যদি আপনার ইয়াং বয়স থাকে তাহলে আমি মনে করি যে আপনার ইয়াং বয়সে একটু রিস্ক নেওয়াই ভালো। আপনার যদি 40 বছরের উপরে হয়ে যায় তাহলে সেই জায়গাটা থেকে রিস্ক অ্যাপিটাইট কিন্তু কমিয়ে দিতে হবে, কারণ সেই সময়টা না রিস্ক নেওয়ার মতো অত মানে সেই ক্যাপাবিলিটিসটা কিন্তু মানুষের মধ্যে থাকে না। তো সবার আগে আপনাকে রিস্ক ফ্যাক্টরটা জানতে হবে যে আমি কত টাকা ইনভেস্ট করবো এবং কটা ফান্ড আমি চুজ করবো। এটা গেল আমাদের রিস্ক ফ্যাক্টর। এটা গেল আমাদের রিস্ক ফ্যাক্টর। তো সেকেন্ড ফ্যাক্টরটা কি? সেকেন্ড ফ্যাক্টর হবে যে আমাদের কোন ফান্ডটা আমরা চুজ করলাম। সাপোজ আপনি 3টে ফান্ড চুজ করলেন, যেমন ধরুন মিড ক্যাপ, লার্জ ক্যাপ বা স্মল ক্যাপ। যেই ফান্ডই চুজ করেন না কেন, আমি একটা স্মল ক্যাপ ফান্ড একটা উদাহরণ নিলাম, ওকে, যে কোনো এবিসি একটা স্মল ক্যাপ ফান্ড। তো আমাকে এবার দেখতে হবে যে ফান্ডটা গত 3 বছর 5 বছরে কত রিটার্ন দিয়েছে। স্বাভাবিক ব্যাপার, 2020 পর থেকে কিন্তু মিউচুয়াল ফান্ডে যে ক্রেজটা, ইনভেস্টমেন্ট ক্রেজটা, সেটা কিন্তু মাত্রাতিরিক্ত কিন্তু হাই হয়েছে। যেই কারণে প্রত্যেকটা ফান্ড যদি আপনি নজর দিয়ে দেখেন বিগত 5 বছরে কিন্তু সব থেকে বেশি রিটার্ন দেওয়া মিউচুয়াল ফান্ড এই 5 বছরই পাওয়া যাবে। কিন্তু আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো সেটাকে কিন্তু 5 বছর নয়, 10 বছরের হরিজেন্টালে দেখবো। কারণ আপনাকে এখন যারা মিউচুয়াল ফান্ড বিক্রি করবে বা যারা বলছে তারা কিন্তু এই গত 5 বছরের যে রিটার্নটা সেটা নিয়েই কিন্তু আপনাকে দেখাবে। কিন্তু আমি সেটাই যাব না। যেটা এক্স্যাক্ট ফ্যাক্ট যে আমরা যখন ইনভেস্টমেন্ট করবো আমাদের পারপাসটা হবে 10 বছরের লং টাইমে। আমরা যেমন এলআইসি করি 15 বছরে। এলআইসিতে কি হয় যে আপনি ফান্ডটাকে উইথড্র করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে অনেক টাকা পেনাল্টি চার্জেস দিতে হয়, অনেক রকম টার্মস অ্যান্ড কন্ডিশন দেয়। কিন্তু মিউচুয়াল ফান্ডে কি হয়, আপনি যখনই লং টার্মের জন্য ইনভেস্ট করবেন, 1 বছর হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো দিন ফান্ড কিন্তু উইথড্র করে নিতে পারেন। এটা গেল। তো এবার আমাদের কি করতে হবে যে ফান্ডের পারফরমেন্স দেখতে হবে। দেখে নিলাম আমরা 5 বছর দেখে নিলাম এবং 10 বছরের অ্যাভারেজ একটা পারফরমেন্স দেখে নিলাম যে আপনি যদি মিউচুয়াল ফান্ডে 10 বছরের হরিজন নিয়ে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনি যদি 14 থেকে 18% নর্মালি রিটার্ন কিন্তু আপনি পাবেন। আমরা দেখলাম এই ফান্ডের পারফরমেন্স। তো এইবার হলো আসল জিনিস, যেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট। তো আমাদের দেখতে হবে যে আমরা যে ফান্ডটাকে চুজ করলাম সেই ফান্ডের কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে এবং কতগুলি স্টকে তারা ইনভেস্ট করেছে। তো সব থেকে যে টপ 10 ইনভেস্টমেন্ট আছে সেটাকে আমাদেরকে দেখতে হবে যে তারা কোন কোন টপ 10 কোম্পানিতে তাদের ইনভেস্টমেন্ট করেছে এবং সেই সব স্টকগুলি কি ভালো না খারাপ, তারা কি লার্জ ক্যাপের মধ্যে পড়ছে না মিড ক্যাপের মধ্যে পড়ছে। তো সেই জিনিসগুলি আমাদেরকে বিচার বিবেচনা করতে হবে এবং দেখতে হবে। দেখুন, একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি যদি 100টা কোম্পানির মধ্যে তাদের ফান্ডটাকে অ্যালোকেশন করে এবং 100টা কোম্পানিকে
মানে অ্যানালাইসিস করা কিন্তু আপনার পক্ষে সম্ভব নয়, এটা কিন্তু সম্ভব নয়। সেই কারণে কি করতে লাগে, আমাদেরকে সেক্টর অ্যালোকেশনটা দেখতে লাগে যে তারা কোন কোন সেক্টরে তাদের ফান্ডটাকে অ্যালোকেট করেছে। তো যদি এমন হয় যে আমাদের যেই ফান্ডটাকে চুজ করেছি আমরা এবং সেই ফান্ডের যদি অ্যালোকেশন ফিউচার প্রসপেক্ট সেক্টরে তাদের ইনভেস্টমেন্টটাকে অ্যালোকেশন করেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিটার্নটা অনেকটা বেশি আসতে পারে। কারণ অনেক সময় আমরা দেখেছি ফিউচারে আমাদের কাছে রেডিও ছিল, সেটা এখন ইনভিজিবল, সেটা এখন সব কিছু ফোনের মধ্যে চলে এসেছে। আমরা আইপড ইউজ করেছি ওকে গান শোনার জন্য, সেই সব জিনিসও কিন্তু চলে গেছে। আমরা আগে টর্চ ইউজ করতাম, আমরা আগে অনেক কিছু ইউজ করতাম, সেই সব জিনিস কিন্তু সব এখন ভ্যানিশ হয়ে গেছে, নতুন নতুন আপডেট হয়েছে। তাই সেক্টরও কিন্তু এমন এমন অনেক সেক্টর আছে যা কিন্তু ফিউচারে ভ্যানিশ হতে চলেছে এবং ভ্যানিশ হয়ে যাবে। কারণ কেন, এআই কিন্তু আসছে। তো যেই সব সেক্টরগুলি ইন ফিউচারে গ্রোথ করার প্রসপেক্ট বেশি এবং আমাদের মিউচুয়াল ফান্ড যদি সেই সব সেক্টরের ওপরে যদি ইনভেস্টমেন্ট বেশি অ্যালোকেশন করে, তার রিটার্নটাও কিন্তু আমাদের আসতে পারে বেশি। এইবার যে পয়েন্টটা সেটা কিন্তু আরও বেশ ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এই যে পয়েন্টটা সেটা হচ্ছে এক্সপেন্সেস রেশিও। তো হোয়াট ইজ এক্সপেন্সেস রেশিও? এক্সপেন্সেস রেশিও হলো যে আমাদের একটা অ্যামাউন্ট বছরে আমাদেরকে এমসিকে দিতে হয়। সেটা কি, দেখুন আমরা যখন ইনভেস্ট করি আমাদের টাকাটা তো কেউ ম্যানেজ করছে। নর্মালি তো এটা অটোমেটেড নয়। আমাদের জন্য যে ম্যানেজার কাজ করছে তার স্যালারি আছে, সেই অফিস বিল্ডিংয়ের ভাড়া আছে, ইলেকট্রিসিটি বিল আছে এবং যত যাবতীয় কাজকর্ম আছে সেই সব জিনিসের কিছু এক্সপেন্সেস আছে। তো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা শেয়ার হোল্ডারদের কিছু কিছু এক্সপেন্সেস রেশিও কিন্তু হয়, যেখানে ন্যূনতম আমাদের 0.2 থেকে কিন্তু আপ টু 2%, 3%ও কিন্তু এক্সপেন্সেস কিন্তু আমাদের দিতে হয়। সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে আমরা কোন ফান্ডে ইনভেস্ট করছি সেটা বেশ ইম্পর্টেন্ট। দেখা গেলো একটা ডাইরেক্ট প্ল্যান, একটা হচ্ছে রেগুলার প্ল্যান। তো রেগুলার যারা প্ল্যানে ইনভেস্ট করে তাদের এক্সপেন্সেস রেশিওটা কিন্তু অনেকটাই হাই হয়, যেটা কিন্তু মোটামুটি 1.75% আপ টু 2.3%-এর কাছাকাছি কিন্তু এক্সপেন্সেস রেশিও হয়, সেটা রেগুলার ফান্ডে। যদি আপনি ডাইরেক্ট ফান্ড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট এক্সপেন্সেস রেশিও আছে সেটা কিন্তু একের নিচে নেমে আসে। এবং এটা বলা একদমই ঠিক যে যত এক্সপেন্সেস রেশিও কম হবে আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টের রিটার্নটাও কিন্তু তত বেশি আসবে। সেক্ষেত্রে আমার লেস এক্সপেন্সেস হবে এবং রিটার্নটা কিন্তু অনেকটাই বেশি আসবে। তাই সবসময় লো এক্সপেন্সেস রেশিও দেখেই কিন্তু সবসময় মিউচুয়াল ফান্ড চুজ করা উচিত। এবং নেক্সট যে জিনিসটা আমাদের দেখা হচ্ছে সেটা হচ্ছে এক্সিট লোড। তো হোয়াট ইজ এক্সিট লোড? এক্সিট লোড হলো, ধরুন আপনি একটা ফান্ডে ইনভেস্ট করেছেন এবং ইনভেস্ট করার সাথে সাথে আপনি 5 মাস গেল না, 6 মাস গেল না, 7 মাসের বেলায় আপনার টাকাটা ভীষণ দরকার পড়ে গেল। তো আপনি কি করলেন, আপনি ওই 1 বছর না হওয়া অবধি, মানে যে লকিং পিরিয়ড থাকে, অনেক ফান্ডে লকিং পিরিয়ড থাকে, অনেক ফান্ডে থাকে না, সেক্ষেত্রে কি হয়, এক্সিট লোড থাকে। মানে আপনি যে ফান্ডটা ইনভেস্টমেন্ট করবেন তার উপরে যত টাকা আপনি তুলবেন তার উপরে কিন্তু 1% আপনাকে এক্সিট লোড কিন্তু দিতে হয়। এটা হচ্ছে যে আপনি যদি 12 মাসের আগে ফান্ড উইথড্র করেন, যদি আপনি 12 মাসের পরে ফান্ড উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম কোনো এক্সিট লোড কিন্তু লাগে না। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্স হচ্ছে দু ধরনের ট্যাক্স, একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো এই ট্যাক্স কিন্তু প্রত্যেকটা ফান্ডের জন্য একই। সেখানে আপনাকে যদি শর্ট টার্মে যদি আপনি প্রফিট নিয়ে বেরিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 20% ট্যাক্স কিন্তু পে করতে হবে। এবং আপনি যদি লং টার্মে ইনভেস্টমেন্ট করেন বা 1 বছরের পরে গিয়ে যদি আপনি কোনো রকম কোনো প্রফিট গেইন ট্যাক্স বা প্রফিট তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে লং টার্ম প্রফিট গেইন ট্যাক্স কিন্তু আপনাকে পে করতে হবে, সেটা কিন্তু 12%। আগে 10% ছিল, এখন সেটা 12% হচ্ছে। এবং আপনার প্রফিট লং টার্মে কিন্তু 1,25,000 টাকা অবধি কিন্তু আপনি ট্যাক্স ছাড় পাবেন। আর এই যে ট্যাক্সের ব্যাপারটা এটা কিন্তু প্রত্যেকটা ফান্ডের জন্য কিন্তু সেম। যে পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো কিন্তু একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে একদম বিগিনারদের কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই দেখা উচিত। এছাড়াও আপনি দেখতে পারেন আলফা দেখতে পারেন, বিটা দেখতে পারেন। তো এই জিনিসগুলো আপনি দেখতে পারেন যে আলফা হচ্ছে যে আমার ইন্ডেক্স, আমি যেই ফান্ডটাতে ইনভেস্ট করছি এবং সে যে ইন্ডেক্স ফান্ডগুলোতে ইনভেস্ট করেছে সেই ইন্ডেক্স যদি 1% যায় তাহলে আমার এই ফান্ডটা কত পার্সেন্ট রিটার্ন দেবে। এবং বিটা হলো যে আমার ওই ইন্ডেক্স ফান্ড যদি 1% নেগেটিভ থাকে তাহলে আমার ফান্ডটা কত পার্সেন্ট নেগেটিভে রান করবে। তো এই জিনিসগুলোও কিন্তু আপনি দেখতে পারেন। এছাড়া আমার মনে হয় যে খুব বেশি কমপ্লিকেটেড মিউচুয়াল ফান্ড, তো ওভারঅল যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আপনার কিন্তু লং টাইম পিরিয়ডের জন্য কিন্তু ইনভেস্ট করা উচিত, তাহলে কিন্তু আপনি একটা মডারেট রিটার্ন কিন্তু আপনি সেখান থেকে জেনারেট করতে পারবেন, যেটা আপনার ইনফ্লেশন রেট কিন্তু বিট করার সম্ভাবনা কিন্তু থেকেই যাবে। তো আজকের ভিডিও এই অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।